তোমায় 0.1%ও তো আমি চিনতে পারিনি, চিনতে চাইনি। কিন্তু আমি তো তোমাকে বুঝতে চেয়েছিলাম শুরুতেই। তোমার গায়ের রং নিয়ে আমি কখনো প্রশ্ন তুলেছি তাসনিম? তুলিনি তো। আমি তো তোমার সঙ্গে সংসারটাই করতে চেয়েছিলাম। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, তোমার সাথে সকল সংসার করতে হয়নি আমায়। একরাশ ঘৃণা নিয়ে কথাটা বলল মর্নিং। শুটিংয়ের জায়গা থেকে অন্যদিকে ছিল তারা, আশেপাশে তেমন কেউ নেই। মরিন বিরক্ত সূচক কণ্ঠে বলল, কথা শেষ, এবার যাও এখান থেকে। কিছু মানুষকে চোখে দেখতেও ঘৃণা লাগে, তোমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়। ও তোমার শহর তো, আমি তো অতিথি এখন, থাকো তুমি, আমি চলে যাচ্ছি। মরিন উল্টো দিকে ঘুরে চলে যেতে নিলে নাইত তার হাত ধরে আটকাতে চায়, তবে তা সম্ভব হলো না। তার আগে অন্য এক পুরুষালী হাত এসে আটকে দেয় তাকে। কিছু একটা বুঝে পিছনে ঘুরতে সেখানে তুর্যকে দেখতে পায় মরিন। নাহিদ বিরক্ত হয়ে বলে, আজব তো, আটকাচ্ছেন কেন আমাকে? হাত ছেড়ে দিয়ে নাহিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তুর্য বলে ওঠে, আপনার সমস্যা কি ভাই? বলছে তো ও কথা বলতে চায় না আপনার সাথে, তারপরও আটকাচ্ছেন কেন ওকে? ও আমার পরিচিত, একটু রেগে আছে আমার উপর, তাই। আর আপনি কি আমাদের মধ্যে আসছেন কেন? মরিন শান্ত কণ্ঠে বলে ওঠে। স্যার, আপনার শুটিং চলছিল আই থিঙ্ক। তুর্য ঘুরে দাঁড়িয়ে বলে, তো উনি তোমায় ডিস্টার্ব করছেন কেন? আমার ব্যাপারে কথা বলতে হবে না আপনাকে। রাগী চোখে মরিনের দিকে তাকাই তুর্য। নাহিদ তুর্যকে পাশ কাটিয়ে এসে মরিনের হাত ধরে বলে, শুনেছেন, আপনি জানতো ভাই নিজের কাজে। আর তাসনিম তুমি। কথা শেষ করতে পারে না নাহিদ, তারকেই বেশ জোরে সোরে একটা চড় এসে পড়ে তার গালে। গালে হাত দিয়ে মরিনের দিকে অবাক দৃষ্টিতে তাকায় নাহিদ। মরিন স্বাভাবিক কণ্ঠে বলে, ভালোভাবে কথা বলছি মানে এই না তুমি যা খুশি তাই করতে পারো। বিনা অনুমতিতে একটা মেয়ের হাত ধরার আগে 10 বার ভেবে নিও। আর আমার মনে হয় তুমি কানে কম শুনতে পাও, ডক্টর দেখিয়ে নিও। মেয়ে বলে আমার হাতের জোর কিন্তু কম নয় নাহিদ শেখ, আশা করি বুঝতে পারছো। কিছুক্ষণ হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল নাহিদ, এরপর ক্যামেরার ব্যাগটা নিয়ে চলে গেল সেখান থেকে। একটা জিনিস বুঝে গেছে সে, এ জীবনে অন্তত তার মরিনকে পাওয়া হবে না। এতক্ষণ মরিনের দিকে এই দৃষ্টি স্থির ছিল তুর্যের। মরিন তাকালো না তার দিকে, তাকে পাশ কাটিয়ে যেতে নিল শুটিংয়ের দিকে। পালো না, আটকে দিল তুর্য। চল শক্ত করে মরিনের হাত টেনে ধরল সে। মরিন চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, আপনার ক্ষেত্রে আমি আলাদা আচরণ করব তেমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই স্যার। মারবে তো মারো না, নিষেধ করছে কে? কথা শেষ হতে দেরি, তবে গালে থাপ্পড় পড়তে দেরি হলো না মরিনের। পাশে মাথা নুয়ে সামান্য তাকালো তুর্য। মরিনের হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, বললে তো তোমার হাতের জোর অনেক। কোথায়? খুব একটা ব্যথা পেলাম না তো। এমন আরো 10-12টা থাপ্পড় তো হাসি খুশি খেতে রাজি। ভালোই ভালোই বলছি তুর্য, হাতটা ছেড়ে দিন, আপনি চেনেন না আমায়। চিনতেই তো চাইছি মৌরি ফুল, তুমি তো সুযোগটাই দিচ্ছ না। হাত মোছাতে লাগলো মরিন, তবে তুর্য ছাড়ল না তাকে। এক দৃষ্টিতে মরিনের চোখের দিকে তাকিয়ে বলল, অ্যাওয়ার্ডটা পেলাম না, হেরে গেলাম, কিন্তু তার সামান্যতম কষ্ট আমার মনে নেই। ছবিগুলো নিয়ে কত কিছু হলো, কানও দিলাম না সেদিকে। প্রেস্টিজ নষ্ট হলো আমার, সেদিকেও তাকালাম না। হাজারটা প্রশ্ন করলো মানুষ, তারও উত্তর দিলাম না। একটা ছেলে তোমার জন্য এতটা পরিবর্তন হলো মৌরিন, অথচ তোমার একটু মায়া হয় না। পরিবর্তন জগতের একটা নিয়মের মধ্যে পড়ে। একজন মানুষ হিসেবে আপনি খারাপ অভ্যাস পরিবর্তন করতে পারলে তাতে আমি অবশ্যই খুশি হব, তবে এর চেয়ে বেশি মায়া দেখানো আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি চাইলেই সম্ভব। হয়তো সম্ভব, তবে আমি চাইছি না। কারণটা কি শুধুই আমি? হতেও পারে, নাও হতে পারে। আমার কথা একবারও ভাবতে ইচ্ছে করছে না? লাইক একবারও না? সত্যি বলছি, এটা মোহ নয়। এতদিনে অন্তত মোহ কাটিয়ে উঠতে পারতাম আমি। তবে আমি ফেঁসে গেছি মৌরিন, বাজেভাবে ফেঁসে গেছি তোমাতে। একটাবার আমাকে সুযোগ দেওয়া যায় না? তোমার জীবনের সুখ বই কি, দুঃখের পালা ভারী করব না আমি? নিজের সুখ আমি নিজেই খুঁজে নিতে চাই তুর্য, শুধু আপনি কেন,
কারোর সাহায্যের প্রয়োজন মনে করছি না আমি। মরিনের দিকে এগিয়ে এলো তুর্য, করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ঝুম বর্ষায় তোমার মাথার উপর ছাতা হওয়ার অনুমতিটা দাও না আমায় মরিফুল। কথা দিচ্ছি তোমায় একটু ভিজতে দেব না। তুর্যের হাত আলগা হলো কিছুটা। সেই সুযোগে নিজের হাতটা ছাড়িয়ে নিল মরিন। দু কদম এগিয়ে আবারও ঘাড় ঘুরালো সে। তুর্য তার দিকে তাকিয়েছিল। মরিনও এবার তুর্যের চোখে চোখ রেখে বলল, কিন্তু আমার যে বৃষ্টিবিলাস পছন্দ তুর্য, বৃষ্টিতে সর্বদা ছাতা নিয়ে চলাটা আমার খুব একটা পছন্দের নয়। তাই সেই ছাতাটা না হলেও চলবে। আমি কি এবার মারুফার সঙ্গে কথা বলে দেখব তুর্য? হুম। চোখ খুলে তাকায় তুর্য। ইলমা তার পাশে বসেছিলেন। দুদিন হলো জ্বরে পড়েছে তুর্য। তাও আবার যে সে জ্বর নেই, অধিকাংশ সময় 104 ডিগ্রির উপরে জ্বর থাকছে। জ্বরের ঘরে নানান কথা বলছে সে। ইলমা তাই ছেলের এই অবস্থা সহ্য করতে না পেরে কথাটা বলে বসলেন। শুকনো ঢোক গিলে ধীরে ধীরে উঠে বিছানায় হেলান দিয়ে বসে তুর্য। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, না আম্মু, মৌরিন নিজে রাজি না থাকলে শুধু শুধু আন্টির সঙ্গে কথা বলবে কেন? আমি এই কথাটা তোকে বলছিলাম তুর্য। তোর ফোনে মৌরিনের ছবি দেখি তো বুঝতে পেরেছিলাম ও মারুফার মেয়ে, যার কথা জানিয়েছিলাম তোকে। ও অনেক কঠিন মনের মেয়ে, এত সহজে ও তোকে বিশ্বাস করে নেবে না। কিন্তু মারুফা বললে হয়তো। বললাম তো আম্মু, আমি চাই মৌরিন নিজের ইচ্ছেতে আমায় বিয়ে করুক, অন্য কারোর কথাতে নয়। আর সেটা ও করবেও না। তুর্যের হাতের উপর হাত রাখলো ইলমা। তার গালে হাত দিয়ে বলল, এটা কি আমার সেই জেদি ছেলে, যেটা তার চাই সেটা তার যে কোনো মূল্যেই চাই? এই কথা বলা ছেলে কিনা আজ একটা মেয়ের জন্য এত ধৈর্য ধরছে? স্মিত হাসি তুর্য। ধৈর্য তো সে ধরেছে, নিজের স্বভাবের বাইরে গিয়েও ধৈর্য ধরেছে সে। তবে এক্ষেত্রে ধৈর্যের ফল কি আসলে মিষ্টি হবে? শুটিং শেষ হলো মাত্র। সূর্য ডুববে কিছুক্ষণের মধ্যে। মাঠের আশেপাশে থাকা মানুষজনও শুটিং দেখে বাড়ি ফেরার জন্য পা বাড়াচ্ছেন। মরিন আগে থেকে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে মুচকি হাসি, পরনে লাল রঙের গোল জামা, ওড়নাটা গলায় ঝুলিয়ে রাখা, আর বরাবরের মতন চুলে বিনুনির সঙ্গে কপালে কালো ছোট্ট টিপ। জ্বরের ধাক্কা থেকে উঠে আজই শুটিং সেটে এসেছে তুর্য। খানিক দূরে চেয়ারে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মরিনের দিকে। ভালো লাগছে তাকিয়ে থাকতে। আচ্ছা, মরিনকে এখন কেমন লাগছে? সুন্দর? তা কি করে হয়? অসুন্দর মেয়েকে আবার সুন্দর লাগতে পারে নাকি? না, তা নয়। অনেকে ভেবে তুর্য আবিষ্কার করলো কোনো কারণই নেই, অকারণেই তার মরিনকে দেখতে ভালো লাগছে। দেখুক, চোখের দেখাতে তো আর কোনো বারণ নেই। অনেকক্ষণ তাকিয়ে থেকে একটা জিনিস অদ্ভুত লাগলো তুর্যের। মরিন হাসি মুখে সবার থেকে বিদায় নিচ্ছে। তুর্য উঠে দাঁড়ালো চেয়ার থেকে। ভুরু কুচকে রাতুলের কাছে যেতেই মরিনও উপস্থিত হয় সেখানে। রাতুলের উদ্দেশ্যে বলে, বিয়ের ইনভিটেশন পাচ্ছি তো ভাইয়া? রাতুল হাসি সামান্য মাথা চুলকে বলে, নেক্সট মান্থ ইনশাল্লাহ। আর তুমি তো স্পেশাল গেস্ট, তনি তো বলে দিয়েছে 2 দিন আগে থেকে থাকতে হবে তোমায়। রিমিরও করা আদেশ। সো তুমি না থাকলে বিয়েটাই তো ক্যান্সেল হয়ে যাবে। মরিন বেশ হেসে বলল, আপনার বিয়েতে যাব না আমি? বলতে গেলে আপনার জন্যই তো অর্ধেক শহর চিনতে পেরেছি আমি। বড় ভাইয়ের বিয়েতে না গিয়ে পারি? তা ঠিক, তবে তোমার কিন্তু খুব মিস করবো মরিন। তুমি শুধু, আমি না, সবাই মিস করবে। বাট আই প্রে ফর ইউ অনেক বড় হও অ্যান্ড খুব জলদি তোমাকে নিজের সহকর্মী হিসেবে দেখতে চাই। কিন্তু ইউ হ্যাভ দ্যাট ট্যালেন্ট, যে কোনো হেল্প লাগলে আমি তো আছি। ইনশাল্লাহ। তুর্যের এতক্ষণে বুঝতে বাকি রইল না মরিন কাজ ছেড়ে দিচ্ছে। আর সেটা বুঝতে এসে মরিনের উদ্দেশ্যে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। মরিন নির্দ্বিধায় বলে, হ্যাঁ বলুন। এখানে নয়, আলাদা কথা আছে। রাতুল কাজের কথা বলে অন্যদিকে চলে গেল। মরিন বরাবরের মতো আজ প্রত্যুত্তর করল না। আশেপাশে তেমন কেউ নেই, সবাই বেশ দূরে। তুর্যের দৃষ্টি এলোমেলো। মরিন যথাযথভাবে শান্ত। তুর্য গম্ভীর কণ্ঠে বলল, কাজটা ছেড়ে দিচ্ছ কেন? মরিন ঘাসের দিকে তাকিয়ে স্মিত হেসে উত্তর দেয়, সেটা আমার ব্যাপার। কারণটা কি আমি? আপনি কেন কারণ হতে যাবেন? জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাল তুর্য।
হাত নাড়িয়ে বলল, মৌরিন, সেদিন রাতের ঘটনার জন্য আমি প্লিজ তুর্য, আমি আগেও বলেছি ওটা কেবলই একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি আপনার উপর কোনো দোষ দিচ্ছি না। দোষটা আমারও কিছুটা হলেও ছিল অবশ্যই। আর সেই ঘটনার জন্য কাজ ছাড়তে হলে তো আরও আগেই ছাড়তে পারতাম। তুর্য করুণ কণ্ঠে বলে। তাহলে কেন ছাড়ছো? প্রশ্ন করলো তুর্য জানত মরিন উত্তর দেবে না, তবে তাকে ভুল প্রমাণিত করে মরিন উত্তর দিল। একটা কোচিং সেন্টারে জয়েন করছি, ভার্সিটিও আছে, সব মিলিয়ে আর এখানে সময় দেয়া সম্ভব হচ্ছে না। নির্বাক রইল তুর্য। মরিন তার দিকে তাকে মুচকি হেসে বলে, নিজেকে দোষী ভাববেন না, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। কত ভালো আছি আমি, তা তুমি বুঝতে পারছো না? মরিন শান্ত স্বরে উত্তর দেয়। আন্তরিকতার খাতিরেই বলেছি কথাটা, এর চেয়ে বেশি কিছু বলার ইচ্ছে নেই, আসছি। মরিন উল্টো দিকে ঘুরে চলে যেতে নিলেই তুর্য বলে ওঠে, আর একবার ভেবে দেখা যায় না মৌরিফুল? আই প্রমিস, এরপর আর বিরক্ত করবো না তোমায়। পিছন ফিরল না মরিন, প্রতি উত্তরও করল না, ধীর পায়ে স্থান ত্যাগ করলো সে। মরিন সচরাচর কথা এড়িয়ে যায় না, আজ তাই করলো সে। এছাড়াও আজ তার কণ্ঠস্বর অন্যরকম ছিল। বরাবরের সেই তেজি ভাব থাকলেও তার পরিমাণ স্বল্প ছিল। অন্য সময় হলে হয়তো তুর্য খেয়াল করতো বিষয়গুলো, তবে আজ তার নজরে এলো না এগুলো। নিজের সুখী জীবনটাতে যেন এক ফালি সুখ খুঁজে পেত হিমশিম খেতে হচ্ছে তাকে। সেখানে দাঁড়িয়ে রইল তুর্য। মেঘ করেছে আকাশে। মাঠে থাকা দু একজন লোকও এখন ফিরে যাচ্ছে। শুটিং সেটের অধিকাংশ মানুষ বিদায় নিয়েছে। রাতুল এসে তুর্যের কাঁধে হাত রাখলো, তবে কিছু বলল না। এতদিনে কম বোঝায়নি সে তুর্যকে, তাই আজ আর নতুন করে কিছু না বলে সেও বিদায় নিল। বিষাদে আচ্ছন্ন মন নিয়ে ঘাসের উপর বসল তুর্য। মনটা ভীষণ খারাপ লাগছে আজ। বাড়ি গিয়ে মন খারাপের সঙ্গী বানাবে মাকে, তবে এখন বাড়িও যেতে ইচ্ছে করছে না। কয়েক সেকেন্ড পেরিয়ে যেতে তুর্যের চোখ যায় তার পাশে ঘাসের উপর পড়ে থাকা এক ভাঁজ করা কাগজের দিকে। একটু আগে তো এটা ছিল না এখানে। ভ্রু কুচকে কাগজটা হাতে নিল তুর্য। কাগজের ভাঁজ খুলতে চোখ কপালে উঠে যায় তার। অনেক বড় একটা চিঠি বলা চলে। হাতে লেখাটা চিনতে পারল সে। এমন গোল গোল করে মরিনি লিখে দেখেছিল। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে তুর্য। এক মুহূর্ত অতিবাহিত না করে পড়তে শুরু করলো চিঠিটা। প্রিয় কিংবা অপ্রিয় তুর্য, চিঠিটা দেখেই প্রথমে অবাক হবে জানি, তারপর অবাক হবে প্রথম বাক্যটি পড়ে। হ্যাঁ, আজ তুমি করেই বলি না হয়। তুমি আমার প্রিয় নাকি অপ্রিয় তা নিয়ে এখনো সন্দিহান আমি, তাই তোমার বলা কথাকেই কপি করলাম। আমায় খুব কঠোর মনে হয়, তাই না? ঠিক হয়তো ভেবেছ। আমি আসলেই কঠোর। কঠোরতা আমার রন্ধে রন্ধে মিশে আছে, যা আমার পছন্দের। ছোটবেলা থেকে নিজেকে ভালোবাসতে শিখেছি আমি। সকল কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি। বলতে গেলে এমন পরিস্থিতিতে আমায় খুব একটা পড়তেও হয়নি। বিশ্বাস করবে কিনা জানি না, তবে এর আগে আমি কারোর থেকে চিঠি চিরকুট পাইনি, কিছুই চাইওনি। খুশিই ছিলাম এসব ঝামেলা থেকে বেঁচে গিয়ে আনন্দে থাকতাম, যা আমার কঠোরতায় প্রভাব ফেলে। আমি তা থেকে বরাবরই দূরে থাকতে ভালোবাসি। ভেবেছিলাম তোমার চিরকুটগুলোকেও আমি সেভাবেই অবহেলা করতে পারবো। এই এক ক্ষেত্রে আমি ব্যর্থ হলাম তুর্য। না চাইতেও সবগুলো চিরকুট আমি খুলেছি বারবার। একটা কথা জানো কি, তুমি আমায় যতটা কঠোর ভাবো, আমি বাস্তবে তার চেয়েও বেশি কঠোর। তোমার সামনে কেবল সবটা প্রকাশ করতে পারি। আমি ভালোবাসতে ভয় পাই না তুর্য, আমি সম্মান করি তাকে, তবে আমি ভয় পাই দুর্বলতাকে। যতবার আমি তোমায় নিয়ে ভাবার চেষ্টা করেছি, ততবার মনে হয়েছে এই ভাবনা আমায় দুর্বল করে দিচ্ছে। ভেতর থেকে যেন নিজের কঠিনতার সত্তাকে হারিয়ে ফেলবো ধীরে ধীরে। এই চিন্তা ক্রমশ আমায় ঘিরে ধরেছে। আমি চাই না এই মুহূর্তে তুমি আমার দুর্বলতার কারণ হও। আমার চলার পথটা মোটেই সহজ নয় তুর্য। এই পথের মাঝখানে বিষাক্ত কাঁটা পেছানো। সামান্য সরু পথ চলার জন্য নিজ বুদ্ধিতে আমায় এই পথ পার করতে হবে। তুমি মাঝ পথে এসে আমায় সাহায্য করতে চাইছো ঠিকই, তবে আমার মতে এত সরু পথে দুজনের চলাটা সম্ভব নয়। আমি চাইও না সেটা। তবে হ্যাঁ, যেদিন আমি এ পথ অতিক্রম করতে পারবো, সেদিন আমি মন খুলে উদযাপন করব। যদি তখন আমার উদযাপনের
অংশীদার হতে চাও, বাক্যটা অপূর্ণই থাক। বেঁচে থাকলে হয়তো তোমার সঙ্গে আবারও দেখা হবে আমার। তবে ভুলেও এই চিঠির কথা মুখে এলো না যেন। এই কথাগুলো কাগজের পাতায় বন্দি থাক না হয়। ইতি, তোমার মৌরি ফুল। বাকি চিঠিটা শান্ত মনে পড়তে পারল। শেষ শব্দটা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে তুর্য। তোমারই মৌরি ফুল দ্বারা মরিন কি বোঝালো উত্তরটা বুঝতেই আশেপাশে থাকাই তুর্য। চোখে মুখে যেন তার খুশি উপচে পড়ছে। প্রায় ফাঁকা মাঠেই এদিক ওদিক তাকালো তুর্য। না, মরিনকে দেখা যাচ্ছে না। তবে তুর্যর মনে হচ্ছে মরিন আশেপাশে আছে। তুর্য কয়েক সেকেন্ড বাদে গলা ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি কোথায় মরিন? প্লিজ কাম হেয়ার। কোনো প্রতি উত্তর এলো না। তুর্য এবার ঘাসের মাঝে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে চিৎকার করে বলল, শুনতে পাচ্ছ মৌরি ফুল? আমি অপেক্ষায় থাকবো। আই লাভ ইউ মৌরি ফুল, আই লাভ ইউ সো মাচ। প্রতিধ্বনি শোনা গেল তো একবার। হয়তো আড়ালে দাঁড়িয়ে মরিনও শুনল এই ডাক, হয়তো শুনল না। তবুও আজ খুশি তুর্য। কিছুক্ষণ আগে দুঃখী জীবনটা যেন মুহূর্তে সুখে ভরে উঠল। আর এর কারণ তারই মৌরি ফুল। সবশেষে এ বছরের সেরা চলচ্চিত্র পুরস্কার গ্রহণের জন্য এক ফালি সুখ এর সম্পূর্ণ টিমকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ জায়গা জুড়ে করতালির শব্দ ছড়িয়ে পড়ল মুহূর্তের মাঝে। একে একে স্টেজে উঠে এলো রাতুল, তন্নি, তুর্য, মরিন সহ আরও অনেকে। সকলের মুখে প্রাপ্তির হাসি। অবশ্য খুব একটা অবাক করা বিষয় নাই। এবারে অ্যাওয়ার্ড শো এর সব পুরস্কারই তাদের দখলে বলা চলে। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে রাতুল, বেস্ট স্ক্রিপ্ট রাইটার অ্যাওয়ার্ড পেল মরিন, বেস্ট মেল অ্যাক্টর হলো তুর্য, বেস্ট ফিমেল অ্যাক্টরই কেবল অনেকটি চলচ্চিত্রের অভিনেত্রী পেয়েছে। বাকি অধিকাংশ পুরস্কার এবার এক ফালি সুখ চলচ্চিত্রের টিমের দখলে। অতঃপর সেরা চরিত্র পুরস্কারটাও পেল তারাই। 4 বছর কেটে গেছে, পুরো চারটি বছর। এতদিনে বদলে গেছে অনেক কিছু। সকলেই নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গেছে। মরিন মাস্টার শেষ করেছে, বর্তমানে নিজের কোচিং সেন্টার চালাচ্ছে। সকলের সামনে একজন আদর্শ শিক্ষিকা সে। তবে চলচ্চিত্র জগতে তার আসে কেবলই রাতুলের কথাই। তবুও মরিন নিজেকে ফুল টাইম টিচার আর পার্ট টাইম স্ক্রিপ্ট রাইটার হিসেবে দাবি করে। রাতুল আর তন্নির সংসার চলছে ভালোই। 2 বছরে একটি মেয়েও আছে তাদের, নাম তরি। তারা নির্দ্বিধায় নিজেদেরকে হ্যাপি কাপল হিসেবে দাবি করতে পারে। তাদের মাঝে না কখনো আহামরি প্রেম ছিল, আর না আছে ঝগড়া। এদিক থেকে তারা স্পেশাল। সাধনের মাঝে তাদের সম্পর্কটা অসাধারণ। এবার আসি ইলহাম আফসার তুর্যের কথা। সবার আগেই তার ব্যক্তিত্বের মাঝে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। আগে সেই অহংকারের এক ভাগও তার মাঝে বর্তমানে নেই বলেই চলে। সেই ভাব নিয়ে কথা বলা, নিজেকে সেরা দাবি করা তুর্য এখন বেশ সাধারণ। আর এর সাধন হয়ে যাওয়াই তাকে এনে দিয়েছে আরও অধিক জনপ্রিয়তা। ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেছে আরও 2 বছর আগে। এটাই ছিল তার 4র্থ চলচ্চিত্র। এছাড়াও এ নিয়ে পরপর 2 বছরই সেরা অভিনেতার পুরস্কারটাও নিজের নামে করে নিয়েছে সে। স্ক্রিপ্ট রাইটার হিসেবে মরিনের এটা দ্বিতীয় কাজ ছিল। অন্যদিকে ডিরেক্টর হিসেবেও রাতুলের দ্বিতীয় কাজ। বলা চলে একদম নতুনের সমাহার। তবুও যে এই সিনেমা মানুষ এতটা পছন্দ করবে সেটা হয়তো কল্পনার বাইরে ছিল সকলের। স্টেজের সম্মুখে অতিথিদের আসনে বসেছিল আরও এক জুটি। তার আর কেউ নয়, নিঝড় এবং জ্যোতি। যদি হাসি মুখে নিঝড়ের দিকে তাকাতে দেখে সে খুশি, তবে নিজের মনের বিরুদ্ধে গিয়ে। জ্যোতিকে এভাবে তাকাতে দেখে সে নিচের দিকে চোখ নামিয়ে সামান্য হতাশ সুরে বলে, এবারও সেরা হতে পারলাম না রে। কয়েক সেকেন্ড চুপ থাকে জ্যোতি, এরপর নিঝড়ের হাতের উপর হাত রেখে বলে, তাতে কি, জামাই হিসাবে তো সেরা হয়েছই। আর এবার? ধীরে ধীরে নিঝড়ের হাতটা নিজের পেটের উপর রাখে জ্যোতি। নিঝড়ের কানে কাছে মুখ এগিয়ে এনে ফিস ফিস করে বলে, বেস্ট বাবা হওয়ার প্রস্তুতি নাও। সকল হতাশা কেটে গিয়ে মুখে খুশির আবার ফুটে ওঠে নিঝড়ের। জ্যোতির দিকে তাকাতেই সে মাথা নাড়িয়ে বলে, এটা সত্যি। ব্যাস, আর কি লাগে তার জীবনে। সকল ক্যামেরা লাইটিং এর কথা ভুলে কি জ্যোতিকে জড়িয়ে ধরে নির্জন। অত্যাধিক খুশি হয়ে বলে, ইউর দ্য বেস্ট। যদিও মুচকি হেসে বলে, আই নো দ্যাট।
স্টেজ থেকে সকলে নেমেছে প্রায় 5 মিনিট হলো। তন্নি আর রাতুল মেয়েকে নিয়ে দাঁড়িয়েছে এক জায়গায়। মুহূর্তেই তাদের সামনে ক্যামেরা নিয়ে সাংবাদিক চলে আসে। তন্নির সামনে মাইক নিয়ে বলে, অভিনেত্রী তন্নির দিনকাল তো ভালোই যাচ্ছে, তাহলে মা তন্নির দিন কেমন যাচ্ছে শুনি। হাসি তন্নি মেয়েকে আদর করে বলে, মা, তন্নি হিসেবে একদম রিল্যাক্সে দিন কাটাচ্ছি। মেয়ে যেন আমার না, সবসময় বাবার কাছেই থাকতে চায়। ভালো হয়েছে আমার, বাড়িতে থাকলে আরামে থাকতে পারি। তোর একটু কান্না করতে রাতুল কোলে নেয় তাকে। তনি ভুল কিছু বলেনি, মেয়েকে দেখতেও হয়েছে একদম বাবার মতো। সাংবাদিকরা আবারও হেসে তন্নিকে বলে, আপনাকে কিন্তু অনেক মেয়েরা হিংসে করবে তন্নি, এমন হাজবেন্ড কিন্তু সব মেয়েরাই আশা করে। রাতুল ভাইয়ার কিন্তু নজর লেগে যাবে। তনি রাতুলের কাঁধে হাত রেখে বলে, আর এমন বলো না ভাই, জামাই আমার একটা বউ নিয়ে হিমশিম খাচ্ছে, সে বরং বউ বাচ্চাই সামলাক, তার ওপর নজর দিও না কেমন। হাসলো উপস্থিত সকলে। সেই মুহূর্তে তুর্য তনির মাথায় গাঁটটা মেরে 2 কদম এগোতে সাংবাদিকরা সব ওর দিকে ছুটে যায়। তুর্য সুযোগ বুঝে ঠিক মরিনের একটু পাশে গিয়ে দাঁড়ায়। মরিনকে এই দ্বিতীয়বার শাড়ি পরতে দেখল তুর্য। গেটআপেও কিছুটা পরিবর্তন রয়েছে। চুল বরাবরের মতোই বিনুনি বদলে নিজেও খোপা করা। সাজগোজের মধ্যে চোখে কাজল, হালকা লিপস্টিক এবং কপালে সেই কালো রঙের টিপ। মেহরুন কালার শাড়ির সঙ্গে সাজটা মানিয়েছে ভালো। তুর্য আজ কোনো কথা শুনবো না, বলতেই হবে, বিয়ে করছো কবে? মুচকি হাসি তুর্য। পাশে মরিনের সামনেও সাংবাদিক দাঁড়িয়েছিল কয়েকজন। তুর্য সেদিকে এক নজর তাকিয়ে মাথা চুলকে বলে, ম্যাডাম, রাজি থাকলে আজকালের মধ্যেই। কি? দিস ইজ নট ফেয়ার তুর্য, দাওয়াত পাচ্ছি না আমরা। আরে আরে, দাওয়াত তো অবশ্যই পাবে, কিন্তু তার আগে তো পাত্রীকে রাজি হতে হবে নাকি? অবশ্য রাজি না হলে এবার আমি তুলে নিয়ে বিয়ে করব। শেষে কথাটা কিছুটা জোরে বলে তুর্য। মরিনের মাঝে ভাবন্ত নেই খুব একটা, তাকাচ্ছেও না তুর্যর দিকে। সাংবাদিক আবারও প্রশ্ন করে, তুর্য কি তাহলে এবার মেয়েদের মন ভেঙে দিয়ে বিয়েটা করেই ফেলবে? তুর্যর উত্তর দেওয়ার আগে আবরাজ এসে তার কাঁধে হাত রেখে বলে, নো টেনশন মেয়েরা, আমি তোমাদের জন্য অল টাইম সিঙ্গেল আছি। তোমাদের জন্যই তো বিয়েটাও এখনো করলাম না। তুর্যকে বরং ছেড়েই দাও, বেচারা এবার মিঙ্গেল হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নো প্রবলেম, আমরা পেট ভরে কাচ্চি খেয়ে আসবো। উপস্থিত সকলে হাসে একসঙ্গে। আবরাজ বেশ মজার মানুষ, তবে কথা সত্যি, সে এখনও বিয়েটাই করতে পারল না। তুর্য কোনো কথা বলার আগে খেয়াল করে পাশে মৌরি নেই। পুরস্কারটা হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছে সে। সঙ্গে সঙ্গে তুর্য সাংবাদিকদের থেকে বিদায় নিয়ে ছুটে যায় মরিনের পিছনে। মরিন বেরিয়ে যেতেই তুর্য তার পাশে এসে বলে, কি ব্যাপার, না বলে কোথায় চলে যাচ্ছ শুনি? মরিন না থেকে উত্তর দেয়, কোথায় আবার? বাসায় যাচ্ছি। কোনো বাসায় টাসায় যেতে পারবে না, এখন তুমি আমার সঙ্গে যাবে। মরিন থামে, পাশ ফিরে বুকে হাত গুজে বলে, আপনার কথায়। তুর্য কিছুটা এগিয়ে এসে শক্ত গলায় উত্তর দেয়, আমার কথাই। যদি না যাই? ইউ নো হোয়াট, তোমার হাতের আরো কয়েকটা থাপ্পড় খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। কথাটা বলে মরিনের হাত ধরে টেনে নিজের গাড়ির সামনে নিয়ে আসে তুর্য। হাতটা ছেড়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলে, 2-3টে থাপ্পড় দেওয়ার হলে দিয়ে নাও, তবে গাড়িতে উঠতেই হবে। কয়েক সেকেন্ড চুপ করে রইল মরিন, এরপর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। তুর্য মুচকি এসে ড্রাইভিং সিটে এগিয়ে বসে গাড়ি স্টার্ট দিতে সামনে থেকে একটা কাগজ নিচে পড়ে গেল। মরিন ঝুঁকে সেটা হাতে তুলতে তুর্য এক হাতে কেড়ে নেয় সেটা। ড্রাইভ করতে করতে বলে, খবরদার, একদম হাত দেবে না এটাই। এই চিঠি একজন স্পেশাল ব্যক্তির দেওয়া, একদমই সিক্রেট। চিঠিটা মুখের সামনে নিয়ে বেশ শব্দ করে চুমু খায় তুর্য। মরিন ঠোঁট চেপে হেসে জানালার দিকে তাকিয়ে থাকে। বেশি কথা বলার অভ্যাস বোধ হয় তার কোনো কালই হয়ে উঠবে না। গাড়ি এসে থামলো একটা পুকুর পাড়ে। ঘাটের দুপাশে বসার জায়গাও আছে। গাড়ির সামনে আলো ব্যতীত পুরোটাই অন্ধকার বলা চলে। গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুর্য, সঙ্গে নামলো মরিনও। এতক্ষণ দুজনের মাঝে নীরবতা বজায় ছিল। তুর্য গিয়ে ঘাটের এক পাশে বসলো, মরিন গিয়ে বসলো অপর পাশে। কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল তুর্য। এরপর থুতনিতে হাত ঠেকিয়ে বলল, মনে হচ্ছে না তোমার কিছু বলা উচিত? কি বলা উচিত?
চিঠিটা খুলল তুর্য, মরিনের দিকে তাকিয়ে বলল, একটা লাইন অসম্পূর্ণ ছিল, সেটাকে পূর্ণ করা উচিত নয় কি? আমি কবে বললাম লাইন সম্পূর্ণ করব? কিছু কিছু বাক্য অসমাপ্তই সুন্দর। স্বাভাবিক কণ্ঠে বলল মরিন। উঠে দাঁড়িয়ে তার সামনে এসে দাঁড়ালো তুর্য, ভুরু কুঁচকে বলল, চিঠির লাইনের পূর্ণতা দরকার নেই, বাস্তব সম্পর্কের পূর্ণতা হলেই চলবে। মরিনও উঠে দাঁড়িয়ে এবার জিজ্ঞাসু কণ্ঠে বলে, কোনো সম্পর্ক ছিল কি? ছিল না, তাও তোমার ইচ্ছেতে। অতীতটা তোমার মতো চলেছে, ভবিষ্যৎটাও তোমার কথাতেই চলবে, তবে বর্তমান সেখানে আর তোমার কথা শুনছি না মৌরিফুল। আমি কাউকে বাধ্য করেছি? স্থিরস্বর মরিনের। তুর্য এগুলো কিছুটা বিরক্তির ভাব নিয়ে বলল, কথা ঘোরাচ্ছ, এটা তোমার সঙ্গে যায় না। কেন এনেছেন এখানে? জানো না কেন এনেছি? আমি তো আর মনোবিজ্ঞানী নই। কয়েক সেকেন্ড চুপ থেকে মুচকি হাসলো তুর্য, আবার বলল, আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ? বাহ, বেশ ভালো। তাহলে ম্যাডাম, ফাইনালি আপনার দুর্বলতা হতে পারলাম কি? মরিন লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, আমি কাউকে নিজের দুর্বলতা বানাতে চাইনি। কঠিনতার সঙ্গী ভাবিনি। দেন ইউ লাভ মি? সরাসরি প্রশ্ন করলো তুর্য। মরিনও সরাসরি উত্তর দিল, বলেছি কখনো? তোমার আমার মধ্যে ডিস্টেন্স কতটুকু? উত্তর দিল না মরিন। তুর্য নিজে থেকেই বলল, সর্বোচ্চ কয়েক সেন্টিমিটার। তুমি আমায় ভালোবাসো না, অথচ আমায় সরিয়েও দিচ্ছ না, মানেটা কি দাঁড়ায়? উত্তর না দিয়ে পুকুরের দিকে তাকায় মরিন। তুর্য নিজের গালটা বাড়িয়ে চোখ বন্ধ করে বলে, কথা কিন্তু সত্যি, 2-3টে থাপ্পড় খেতে খুব ইচ্ছে করছে। তুর্যের এমন কাণ্ড দেখে মুচকি হাসে মরিন। বুকে হাত গুজে চুপ করে দাঁড়িয়ে রইল সে। প্রায় 30 সেকেন্ড পর তুর্য চোখ খুলে বলে ওঠে, থাপ্পড় না দাও, একটা কিস তো দিতে পারতে। নাটক সিনেমার নায়িকা নই আমি। হাসি তুর্য, গলা খাকারি দিয়ে বলে, নাটক সিনেমার নায়িকা হওয়ার প্রয়োজন নেই, আমার জীবনে নায়িকা হলেই চলবে। কিছুক্ষণ থেমে তুর্য আবারও বলে, কি দেখে যেমন আনরোমান্টিক মেয়ের প্রেমে পড়লাম, আল্লাহ মাহবুব জানে। কি দেখে? বিরক্তি সরিয়ে গম্ভীর হয় তুর্য, সামান্য ঝুঁকে বলে, গাম্ভীর্যতা, স্পষ্টভাষিতা, কঠিনতা, আত্মবিশ্বাস, সর্বোপরি এক নারীর অসাধারণত্ব দেখে বাধ্য হলাম তাকে ভালোবাসতে। গাড়ির দিকে হাঁটা শুরু করলো মরিন। উল্টো দিকে ঘুরেই পড়ল, বাসায় যেতে হবে আমার। নিয়ে গেলে চলুন, না হয় আমি একা যেতে পারবো। বিরক্ত হয়ে পাশে দাঁড়িয়ে তুর্য মরিনের বাহু ধরে তার দিকে ঘুরিয়ে বলে, আমি কিন্তু এবার আগের রূপে ফিরতে বাধ্য হব। যা আমার চাই তা আমার চাই। এত বছর অপেক্ষা করলাম আমি, আর এখন কি না পালিয়ে যাচ্ছ? কে বলেছে আপনাকে অপেক্ষা করতে? প্লিজ মরিন, পাল্টি খাবেন একদম। আর কত ধৈর্য ধরাবে আমায়? এবারও কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসে মরিন। তুর্য বাধ্য হয়ে এবার ড্রাইভিং সিটে গিয়ে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে মরিনের দিকে। এরপর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয় সে। এবার তুর্যরও রাগ হচ্ছে কিছুটা। সবসময় এত ভাব দেখাতে হবে কেন মরিনের? 20 মিনিটের মাথায় গাড়ি এসে থামে মরিনের বাসার সামনে। আগে সে বিল্ডিংয়ে এখন থাকে না সে, নিজের কোচিং সেন্টারের পাশেই বাসা ভাড়া নিয়েছে সে। তুর্য নামলো না গাড়ি থেকে। মরিন দরজা খুলে নামলো, তবে চলে গেল না। নিজের হাত ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো সে। তুর্য তাকায়ওনি তার দিকে। সে গম্ভীর মুখ করে সামনের দিকে তাকিয়ে আছে। মরিন আবারও বসলো ছিটে। তুর্যর হাতে কাগজটা ধরিয়ে দিল সে। তুর্য অবাক হয়ে তাকাতে মরিন বেরিয়ে গেল। যাওয়ার আগে মৃদু হেসে পড়ল, লুকিয়ে দিলাম না, সামনাসামনি দিলাম। ইচ্ছে হলে পড়বেন, আসছি। তুর্য কিছু বুঝে ওঠার আগেই মরিন ভিতরে চলে গেল। তুর্য এক নজর চিঠিটার দিকে তাকিয়ে চটজলদি বেরিয়ে এলো গাড়ি থেকে। দরজাটা লাগিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো সে। এরপর চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় তুর্য, অপ্রিয় বলার মতো কোনো কারণ আজ আমার শব্দ ভাণ্ডারে উপস্থিত নেই, ফলে প্রিয়ই বলতে হলো। আজকের দিনে এসে চিঠির প্রচলন নেই বললেই চলে, তবুও চিরকুট দেয়াটা শুরু করেছিলেন আপনি নিজেই। আদিকালের এই ভাইবসটা খুব একটা
খারাপ নয়, শুরুটা আপনার মাধ্যমে হলেও চিঠি দেওয়ার শেষটা আমার মাধ্যমেই হোক। এর আগে চিঠিটা দিয়েছিলাম জড়তার কারণে। সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার কোনো ইচ্ছে আমার ছিল না। তবে আজ জড়তার কারণে নয়, চিঠি লিখছি শখের বশে। চাইলে কথাগুলো আপনার সামনে দাঁড়িয়েও বলতে পারতাম, তবে বলিনি। 4 বছর আগে আপনাকে বলেছিলাম আমার উদযাপনের সঙ্গী হতে চাইলে বাধা দেব না। পূর্ণ করলাম বাক্যটা। শত পূর্ণতার মাঝে এই বাক্যটা পূর্ণতা পেল। আজ আমার উদযাপনের দিন। আপনাকে সঙ্গী না বানালে আমায় আজ নিজের সঙ্গে নিয়ে যেতে পারতেন না। আমি পেরেছি নিজের লক্ষ্যে পৌঁছতে, কারোর দয়ায় নয়, নিজের যোগ্যতায়। সেই অন্ধকার পথ আমি পাড়ি দিয়েছি ঠিকই, সঙ্গে নিজেকে তৈরি করেছি আরও কঠিনভাবে। আমার কঠিনতা আমার অহংকার, এই রূপ আমি কখনো বদলাবো না। এই পৃথিবীতে আমি নিজেকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, সেই সঙ্গে বিশ্বাস করি আমার মাকে। তাই আমায় যদি কখনো প্রশ্ন করেন আমি আপনাকে বিশ্বাস করি কিনা, উত্তরের সিনেমার মতো নিজের চেয়েও বেশি কথাটা শুনতে পারবেন না তুর্য। আপনাকে আমি বিশ্বাস করি ঠিকই, সেটাও আপনি নিজে অর্জন করেছেন, তবে অন্ধবিশ্বাস নয়। আপনি যে আবারও কখনো পরিবর্তন হবেন না এ বিষয়ে কোনো নিশ্চয়তা রাখছি না, আমি কারো থেকেই রাখি না। আমি তেমন ভালোবাসা চাই না তুর্য যা আমায় দুর্বল করতে চায়। আমি তেমন ভালোবাসা চাই যা আমার কঠিন রূপটাকেই সম্মান করে। আমি মেনে নিলাম আপনার ভালোবাসা খাঁটি, তবে আমার ভালোবাসা এমন নাও হতে পারে। দুঃখের সঙ্গী হিসেবে আমি বরাবরই নিঃসঙ্গতাকে প্রাধান্য দিয়েছি তুর্য। আপনাকে তাই আমার দুঃখের সঙ্গী হতে হবে না, চাইলে কেবল আমার সুখের সঙ্গী হতে পারেন। বাধা দিব না তাতে। এটি আপনার মৌরি ফুল। মুখে খুশির ঝিলিক নিয়ে 4 তলার বারান্দার দিকে তাকায় তুর্য। মরিন সেখানে চেয়ারে বসে তার দিকে তাকিয়ে আছে। তুর্যের সঙ্গে সঙ্গে ফোন করলো মরিনকে। রিসিভও হলো সেই মুহূর্তে। বারান্দার দিকে তাকিয়ে তুর্য বলল, তাহলে কি সুযোগ দিচ্ছ আমায়? মরিন স্মিত হেসে উত্তর দিল, বোধ হয় না, সুযোগ দিচ্ছি নিজেকে। তাহলে বলো, ভালোবাসো আমায়? আমি হালাল ভালোবাসায় বিশ্বাসী। হাসি চড়া হলো তুর্যের। পুনরায় জিজ্ঞেস করলো, বিয়ে করবে আমায়? উঠে দাঁড়ালো মরিন। বারান্দার গ্রিলে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, ভেবে নিন আবারও, আমি কিন্তু বাকিদের মতো নই। গম্ভীর্য কঠোরতা কিন্তু আমার রন্ধে মিশে আছে। তুমি গম্ভীরই থেকো মেয়ে, কম কথাই বলো। আর তোমার কঠোরতা, তাই তো আমার সবচেয়ে পছন্দের। মন থেকে নয়, মস্তিষ্ক থেকে ভেবে বলছেন তো? শতভাগ। তুমি বরং প্রস্তুতি নাও, লাল নয় হলুদ শাড়িতে বউ সাজার প্রস্তুতি নাও। ইলহাম, আফসার, তুর্যের বউ সব দিক থেকেই ইউনিক থাকবে, বুঝলে মৌরি ফুল? উত্তরে কেবল মুচকি হাসলো মরিন। গ্রিলে মাথা টেকে তাকিয়ে রইল তুর্যের দিকে। তুর্য কান থেকে ফোনটা সরিয়ে নিল। সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখল সেই অসুন্দর অসাধারণ মেয়েটিকে, যাকে সে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মরিনের সম্মুখে সেজেগুজে দাঁড়িয়ে আছে তন্নি, জ্যোতি, রাতুল, নিঝর, তুর্য, ইলমা, মারুফা, সঙ্গী তুর্যর বাবা এরশাদ। মরিনের পরনে হলুদ রঙের শাড়ি, যদিও খুব বেশি সাজগোজ নেই। বর্তমানে তারা অবস্থান করছে কাজী অফিসে। পরিবেশ বুঝতে খুব বেশি সময় লাগলো না মরিনের। সকালবেলা জ্যোতি তাকে ফোন করে এখানে আসতে বলেছিল এক বান্ধবীর বিয়ে। সকালে হলুদ শাড়ি পরবে, তাই মরিনকেও হলুদ পরতে হবে। মরিন শান্ত দৃষ্টিতেই তাকালো সকলের দিকে। তুর্য এবার নিজের পাঞ্জাবিটা টান টান করে মরিনের কাছে এসে বলে, হালাল সম্পর্কে দেরি করাটা আমার পছন্দ নয়, তবে আমি জোর করব না আজও। যদি আমাকে নিজের সুখের সঙ্গী করতে রাজি থাকো তাহলেই। এটুকু বলে সরে যায় তুর্য। মারুফা মরিনের কাছে এসে বলে, তোর জীবন তোরই সিদ্ধান্ত, তবুও বলবো না করিস না। তুর্য আগে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। মরিনের দিকে তাকিয়ে তুর্য আগে গিয়ে একটা চেয়ারে বসে মরিনের দিকে তাকিয়েছিল। মরিন কয়েক সেকেন্ড চুপ থেকে পাশের চেয়ারে এসে বসলো। এক নজর তুর্যের দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। সকলে একসঙ্গে হুটরে বলে চেঁচিয়ে উঠল। ছোট্ট তরিও হাসলো তাদের দেখে। আর তুর্যকে বলি তাকিয়ে রইল তার প্রেয়সীর পানে। মরিনের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, ধন্যবাদ মৌরি ফুল। বিপন্ন হলো দুজনের। আর এরই মাধ্যমে সূচনা হলো আরেকটি হালাল সম্পর্কে, যে সম্পর্কে থাকে না কোনো দ্বিধা, দ্বন্দ্ব, লুকোচুরি। থাকে কেবলই পবিত্রতা, ভালোবাসা, যথাযথ বিশ্বাস।
গতকাল মরিনের থেকে সম্মতি পেয়ে আর বিয়েতে দেরি করতে চায়নি তুর্য, তাই আজই কাছে কিছু মানুষদের নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলল সে। রিসেপশনটা হবে কিছুদিন পরে। বিয়ে পড়ানো শেষ হতেই তনি আর জ্যোতি আয়না নিয়ে হাজির হয় দুজনের সামনে। আয়নাটা তাদের সম্মুখে ধরে প্রথমে মরিনকে জিজ্ঞেস করে, কাকে দেখতে পাও মৌরি? সুখের সঙ্গী, উদযাপনের অংশীদার। নির্দ্বিধায় উত্তর দেয় মরিন। সকলে হাততালি দেয়। এবার তন্নি তুর্যকে জিজ্ঞেস করে, তুই কাকে দেখছিস তুর্য? দ্য মোস্ট ইউনিক পারসন। তুর্য উত্তর দেয় সরাসরি। সকলের মাঝে খুশির আলোড়ন। ইলমার এরশাদ ছেলের বিয়েতে খুশি, মারুফা নিজের মেয়ের নতুন জীবন শুরু করা দেখে খুশি, আর বাকিরা বন্ধুর বিয়েতে খুশি। সবার জীবনে যেন এখন পরিপূর্ণ সুখে সবার জীবন যেন এখন পুরোপুরি সুখে পরিপূর্ণ। সকল কাগজপত্র গুছিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তবে মরিন এখন নিজের বাড়িতে থাকবে। রিসেপশনের পর ও তুর্যের বাড়িতে যাবে, এই কথাই ঠিক হলো। সকলে নিজেদের পথে চলে গেলেও তুর্য আর মরিন বাড়ি ফিরল না। তুর্যের কথা সে আজ যেদিকে দু চোখ যায় সেদিকে ঘুরবে। মিডিয়ারও ভয় নেই, লুকোবে না কিছু। কেউ সামলে পড়লে বিয়ের কথা স্বীকার করে নেবে সে। চুরি তো আর করেনি সে, লুকিয়ে রাখবে। অজানায় হারাবে বলো তুর্য এলো এক পরিচিত জায়গায়। এই জায়গাটা বোধহয় প্রথম কেউ বনি এলো ঘুরতে। জায়গাটা আর কিছুই নয়, বরং সে নির্জন অন্ধকার রাস্তা। এখন পুরোপুরি অন্ধকার বলা চলে না। একটা লাইটের সামান্য আলো রয়েছে। গাড়ি থামিয়েই তুর্য মরিনের দিকে তাকালো না। তার মধ্যে অবাক হওয়ার কোনো রেশ নেই। তুর্য তার দিকে ঘুরে বলে, একদিন একটুখানি অবাক হওয়ার নাটক করবে প্লিজ। মরিন অবাক হয়ে তাকায় তুর্যের দিকে। তুর্য সঙ্গে সঙ্গে হেসে তুড়ি বাজিয়ে বলে, ব্যাস, একবার অন্তত তোমায় অবাক হতে দেখে নিলাম। মরিন গাড়ি থেকে নামতে নামতে বলল, আমাকে দেখার জন্য সারা জীবন পড়ে আছি। মরিন সামনে এসে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। তুর্য এসে দাঁড়ায় তার পাশে। মরিন সামনের দিকে তাকিয়ে বলে, তবে কেন এখনো আমার অনেক কিছুই দেখোনি? ফ্রেন্ড সার্কেল বা বাড়িতে কিন্তু আমি এমন গম্ভীর থাকি না, বেশ দুষ্টু আমি। অ্যাজ মাই হাজব্যান্ড তোমার এগুলো জানা উচিত। বাহ বাহ, এত তাড়াতাড়ি তুমি তো শিফট করে গেলে। তো নিজের বরকে আপনি আগে করার মতো বাধ্য মেয়ে কিন্তু আমি না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে উল্টাপাল্টা বলতে পারি। অনেক সময় এমন হয়, এই ভালো এই খারাপ। তুর্য হাত বাড়ি মরিনকে নিজের সামনে নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে তাকে। আকাশের দিকে তাকিয়ে কিছুটা সুর করে গায়, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডোব, তুমি আমি মিলে। মরিনও তাল মিলিয়ে গাইল, দুজনেই মনটাকে ও বেঁধে পেলে সাত পাখি, চলো ছোটখাটো করি ভুল চুপ, তুমি আমি মিলে। এবার দুজনে একসঙ্গে গাইল, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামক, তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে। তুর্য এবার মরিনকে নিজের দিকে ঘুরিয়ে তার কোমর জড়িয়ে ধরে বলে, ভালোই তো গান গাও। ওই টুকটাক। দু এক ফোঁটা বৃষ্টির পানি এসে চোখে মুখে পড়তে আকাশের দিকে তাকাই দুজন। তুর্য হেসে বলে, তোমার আমার সাথে এই বৃষ্টির কানেকশনটা কিন্তু দারুণ। তুর্য এবার স্থির দৃষ্টিতে তাকাই মরিনের দিকে। তার টিপ কিছুটা সরে গেছে, সযত্নে তা ঠিক করে দেয় তুর্য। ধীর কণ্ঠে বলে, এমন কোনো রাতের কথা মনে পড়ে মৌরিফুল? স্মৃতিশক্তি খারাপ নয় আমার, সেই রাতের সঙ্গে পরবর্তী কিছু কথাও মনে আছে। ছবিগুলো ভাবছি নতুন করে পোস্ট করব, এবার নিজের আইডি থেকে। ভালো হবে না? পাশের দিকে মুখ ঘুরিয়ে সামান্য হাসি মরিন। তুর্য তার মুখটা কিছুটা নিজের দিকে ঘুরিয়ে তার দিকে এগোতে গেলে মরিন থামিয়ে দেয় তাকে। তুর্যের চোখে চোখ রেখে বলে, এটা পাবলিক প্লেস তুর্য। মরিনের হাতটা সরিয়ে দেয় তুর্য। বাকি দূরত্বটুকু মিলে তার ঠোঁটের পাশে অধর ছোঁয় তুর্য। কানে কাছে ফিস ফিস করে বলে, আর এটা আমারই বউ। মরিনও এবার নিজের হাতের দ্বারা আলতো করে তুর্যের গাল স্পর্শ করে বলে, তুমি না ঝুম বর্ষায় আমার মাথার
ওপরে ছাতা হবে। এবার বেশ শক্তভাবে নিজের প্রেয়সীকে জড়িয়ে ধরে তুর্য। মরিনের গালে নিজের গাল ঘষে বলে, এই যে প্রেমের বর্ষণ প্রিয়, প্রকৃতিও আনন্দে মেতেছে আমাদের প্রণয়ে। আজ আর ছাতার দরকার নেই, জ্বর এলে আসুক, তবুও একটু ভিজি দুজন মিলে। আর তোমার তো বৃষ্টি বিলাস পছন্দ। উত্তর দেয় না মরিন। কিছু সময় ওভাবেই বৃষ্টি উপভোগ করে তারা। এরপর মরিনের কথাতেই পুনরায় গাড়িতে এসে বসে দুজন। মরিন ফোনটা হাতে নিতে দেখে মারফত দুবার কল করেছেন। সঙ্গে সঙ্গে কল ব্যাক করে, তার সঙ্গে কথা বলে মরিন। ততক্ষণে তুর্য গাড়ি স্টার্ট দিয়েছে। মরিন ফোনটা কাটতে এসে জিজ্ঞেস করে, এনি প্রবলেম? না, মা বলছিল তোমাকে বাসায় নিয়ে যেতে। জামাই আদর করার বড় শখ হয়েছে তার। শাশুড়ি মা যেতে বলছে নাকি তুমিও যেতে বলছো? বাই এনি চান্স? মরিনের দিকে তাকে ভুর নাচিয়ে কথাটা বলে তুর্য। মূলত তার লক্ষ্য মরিনকে লজ্জায় ফেলা, তবে তেমনটা হলো না। মরিন চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইল। তুর্য কপালে ভাঁজ এনে বলে, একটু তো লজ্জা পান ম্যাডাম। অল টাইম এমন কঠিন ভাব নিয়ে থাকো কেন? সিরিয়াসলি, আই এম সো এক্সাইটেড টু সি ইউ ব্লাশ। আফটার অল, লজ্জা নারীর ভূষণ। মরিন নিজ অবস্থানে স্থির থেকেই বলল, লজ্জা নারীর ভূষণ আর কঠিনতা নারীর অহংকার। তার মানে তুমি লজ্জা পাবে না? মনে তো হচ্ছে না। কেন? সবই আমার কপাল। চেপে হাসে মরিন। তুর্য মুচকি এসে গাড়ি চালানোতে মনোযোগ দিয়ে বলে, আজ আর যাচ্ছি না। আন্টিকে বলে দিও জামাই আদর অন্যদিন করবে, আর তুমি সকাল 8টার মধ্যে তৈরি হয়ে থাকবে। কেন? ও মা, বিয়ে করলাম, হানিমুনে যাব না? তা কোথায় যাচ্ছি? সিলেট, তবে কোনো রিসর্টে থাকবো না, কোনো এক পাহাড়ে তাঁবু টাঙিয়ে থাকবো। আই থিঙ্ক ইউ লাইক ইট। শুধু আমরাই যাচ্ছি? হুম, রাতুল ভাইয়া, তন্নি, নির্ঝর, জ্যোতি ওরাও যাচ্ছে, বাট নিউলি ম্যারিড কাপল শুধু আমরাই। আর কিছু বলে না মরিন। সিলেটে এখন আর খুব একটা যাওয়া হয় না নিত্য ভ্রমণের জায়গাগুলোতে। এখন বছরে 2-3 বার যাওয়া হয় না। মরিনের এখন কেবল একটাই আফসোস, বাবার ব্যবসার অংশটুকু আর ফিরিয়ে আনতে পারল না। নাজিম শেখ এত সূক্ষ্মতার সঙ্গে সব দখল করেছেন যে পরবর্তীতে মরিন অনেক চেষ্টা করেও লাভ হয়নি। রুবেলা দিয়ার সংসারও বেশ ভালোই চলছে, তবে তাদের ঘরে এখনো কোনো তৃতীয় সদস্য আসেনি। এটা দিয়ার ইচ্ছে। সে নিজের ফিটনেস নিয়ে খুব সচেতন, তাই এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা চায় না সে। সকালে ঠিক সময়ে সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল 3 জুটি। তুর্য, মরিন, রাতুল, তন্নি আলাদা গাড়িতে করে আসছে, আর নির্ঝর জ্যোতি করছে বাইক রাইড। তনিরও ইচ্ছে ছিল বাইকে আসেন, তবে ছোট্ট মেয়েকে নিয়ে বাইকে এতটা পথ আসতে সমস্যা হতে পারে ভেবে আর জোর করেনি। তবে এদের সঙ্গে যুক্ত হয়েছে আরও এক ব্যক্তি, তার নাম আবরাত শাহ। মিঙ্গেল মানুষদের মাঝে সে একাই যাচ্ছে, তবে তার সাব কথা, এই তার শেষ সিঙ্গেল ট্যুর। তুর্য বরাবরের মতোই তার পছন্দের ব্ল্যাক শার্ট পরেছে, হাতে রিস ওয়াচ আর চোখে সানগ্লাস। আর মরিন পরেছে শুভ্র সালোয়ার কামিজ। এটাও তুর্যের ইচ্ছেতে। সচরাচর সাদা কিংবা কালো খুব একটা পয় না মরিন, আজ বলল তবু। আঁকাবাঁকা পথে ছুটছে গাড়ি। মরিন জানালার দিকে মুখ ঘুরিয়ে বাতাস উপভোগ করছে। তুর্য সামনের দিকে নজর রেখে বলল, প্রায় 2 ঘন্টা তো হলো। মেয়েরা তো দেখি জার্নির শুরুতেই ঘুমিয়ে পড়ে, এখনো অনেক সময় লাগবে। চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো। আমার কাঁধ আপনার জন্য অল টাইম উন্মুক্ত। মরিন একইভাবে বসে থেকেই বলল, দিনের আলোয় আমার ঘুম পায় না। তুর্য দুষ্টু হেসে বলল, রাতের আধারেও যে তুমি ঘুমোতে পারবে তার কোনো গ্যারান্টি আছে কি? আফটার অল, সন্ন্যাস জীবন পার করার উদ্দেশ্যে আমি বিয়ে করিনি অবভিয়াসলি। এবারও বিপরীতে কিছু বলল না মরিন। খানিক বাদে তুর্য হ্যাসকা টানে নিজের কাছে নিয়ে আসে মরিনকে। এক হাতে জড়িয়ে নিয়ে বলে, করোনার 3 হাত ডিস্টেন্স মেনটেন করছো নাকি? মরিনের মাথা গিয়ে ঠেকলো তুর্যের বুকে। খুব একটা নড়াচড় করলো না সে। কিছুক্ষণ বাদে তুর্য বলল, এইভাবেই থাকো, একটা রোমান্টিক ভাইবস পাওয়া যায়। কোথায়? আমি তো পাচ্ছি না। সরাসরি উত্তর দিল মরিন। সঙ্গে সঙ্গে ব্রেক কষল তুর্য। মরিনের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, একটুও না? মাথা নিচু করে তুর্যের দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ে মরিন।
আংশিকভাবে উভয়ের ওষ্ঠাধর একত্রিত করে তোর্য। মিনিট দুই অতিবাহিত হয়ে কিঞ্চিত সরে এসে বলে, এবারেও না, তাহলে বলতে পারো রোমান্টিক ভাইবস ক্রিয়েট করতে আমার কোনো প্রবলেম নেই। লুকিং গ্লাসের দিকে নজর যেতেই মরিন খেয়াল করে বাইক নিয়ে একটা ছেলে এদিকে আসছে আর হাতে ইশারা করছে। হালকা বল প্রয়োগে তুর্যের থেকে নিজেকে ছাড়িয়ে নেই মরিন। সেই ছেলে এতক্ষণে গাড়ির পাশে চলে এসেছে। হেলমেট দেখে মনে হচ্ছে ক্যামেরা সেট করা। তুর্য তাকালো ছেলেটার দিকে। জানালা খোলা ছিল। ছেলেটা খুশিতে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া, একটা সেলফি প্লিজ। তুর্য হাসে সামান্য। ছেলেটা ফোন বের করে ছবি তোলে ওর সঙ্গে। এরপর মরিনের দিকে খেয়াল করে বলে, ভাইয়া কোথাও ঘুরতে যাচ্ছিলেন নাকি? তুর্য এক নজর মরিনের দিকে তাকিয়ে পুনরায় ছেলেটার উদ্দেশ্যে বলে, ক্যামেরা কি অন করা? হ্যাঁ ভাইয়া, টুকটাক মোটর ব্লগ করি আর কি। তুর্য নিচে সানগ্লাসটা খুলে এক হাতে মরিনের কাজ জড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, বউকে নিয়ে যাচ্ছি মধুচন্দ্রিমায়। ঠিকানা বলবো না, তবে অন্তত 4 দিন নেটওয়ার্কের বাইরে থাকবো। যত খুশি নিউজ বের করে নিন এ কদিনে, অ্যান্ড অবভিয়াসলি প্রে ফর আস। ছেলেটার থেকে বিদায় নিয়ে পুনরায় গাড়ি নিয়ে এগিয়ে যায় তুর্য। সে জানে এবার মিডিয়ার তোলপাড় শুরু হবে এ নিয়ে। 4 বছর আগে সেই ছবি পুনরায় সামনে আসবে এই সূত্রে। এখনই আসুক, 4-5 দিনই পরিবেশ ঠান্ডা হোক। ততদিনে সেও সোশ্যাল মিডিয়ার বাইরের জগৎটাকে একটু উপভোগ করে নিক। সন্ধ্যার আগেই সবাই কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছেছে। এরপর অনেকটা সময় ধরে তাঁবু ঠিক করেছে। খড়কুটো জ্বালিয়ে খানিকক্ষণ আড্ডা দিয়েছে সবাই একসঙ্গে। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের তাঁবুতে চলে গেছে। সবাই কাপল নিয়ে থাকলেও আবরাজ রয়েছে একা। তার সঙ্গী হলো ফোন। সবাই ভেবেছিল নেটওয়ার্ক পাওয়া যাবে না, তবে নেটওয়ার্ক বেশ ভালোই পাওয়া যাচ্ছে এখানে। অনেকদিন বাদে নিজের আইডির মেসেজ রিকোয়েস্টে ঢুকলো আবরাজ। সচরাচর কারোর মেসেজের রিপ্লাই করে না সে। আজ কিছু মেসেজ চেক করতেই উপরের দিকে 2 নম্বর মেসেজটাতে চোখ আটকে যায় তার। ক্লিক করে পুরো মেসেজটা দেখে আবরাজ। এই যে রাজ সাহেব, মেসেজের রিপ্লাই কি দিবেন? অপেক্ষা করতে করতে তো ঘুম চলে এলো আমার। আইডিটা একটা মেয়ের, নাম দাও মেঘপতি। যদিও ফেক আইডি কিনা জানা নেই, তবে সম্বোধনটা ভালো লাগলো আবরাজের। ফলে ছোট্ট করে রিপ্লাই দিলাম রিপ্লাই। মেসেজ সিন হলো 2 সেকেন্ডের মধ্যেই। কয়েকটা অবাকের ইমোজি দিয়ে রিপ্লাই এলো, আয় হায়, আপনি সত্যিই রিপ্লাই দিয়েছেন। আল্লাহ, আমি বোধ হয় আসলেই ঘুমিয়ে গেছি। ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখছি। আপন মনে হাসলো আবরাজ। রিপ্লাই দিল আবারও। মেয়েটি তার অচেনা, তবুও টাইম পাসের জন্য 2 একটা কথা বলাই যায়। তাদের মধ্যে কথোপকথন চলো 1 ঘন্টার বেশি সময় ধরে, কেবল মেসেজেই। এমনটা অনেক সময় হয়ে যায়। অপরিচিত ব্যক্তি মুহূর্তের মাঝে অনেক আপন হয়ে যায়, যেন ব্যক্তিটি অনেক দিনে চেনা। তবে এই কথোপকথন বাধা পড়ে যায় সামান্য সময়ের মাঝেই। তেমনি পরবর্তী হয়তো এই মেয়েটির সঙ্গে আর কথা হবে না আবরাজের। নিজ থেকে সে মেসেজ দেবে না, ভুলে যাবে হয়তো। আবার যদি মেয়েটি নিজে থেকে মেসেজ দেয় তাহলে কথা হলেও হতে পারে। হঠাৎ তৈরি হওয়া বন্ধুত্ব অধিকাংশ সময় ক্ষণিকের হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে তা থেকে যায় অনেকদিন, চিরকাল। এটা আমাদের কততম হানিমুন? জ্যোতির কোলে মাথা রেখে তার কোমর জড়িয়ে ধরে প্রশ্নটা করলো নির্ঝর। জ্যোতি কিছুক্ষণ ভেবে ফিক করে হেসে বলল, মেবি সপ্তম অ্যান্ড লাস্ট টাইম। শুধু আমরা 2 জন। 8বার আরেকজনকে সঙ্গে নিয়ে আসতে হবে, তাই না? নির্ঝরের চুলের মাঝে হাত ডুবিয়ে কিছুটা নিচে সরে বলল, সত্যি তো? তার মুখের দিকে তাকালো নির্ঝর। তৎক্ষণাৎ উঠে বসে জ্যোতি 2 গালে হাত রেখে বলে, ভয় পাচ্ছিস? জ্যোতি মাথা নাড়িয়ে বলে, একটু একটু। জ্যোতির কপালের সঙ্গে নিজের কপাল ঠেকালো নির্ঝর। নাকে নাক ঘষে বলল, এই ভিতু ড্রিম এর মা হওয়ার শখ হয়েছিল কেন শুনি? আমি ভীতু নই, একটু একটু ভয় তো সবারই লাগে। নির্ঝর বেশ ভালোই বুঝতে পারল জ্যোতি মুখে না বলল মনে মনে ভালোই ভয় পাচ্ছে। জ্যোতির চিন্তা অন্যদিকে নেওয়ার জন্য নির্ঝর নিজের ফোনটা হাতে নিল। এরপর গুগল থেকে অনেকগুলো বাচ্চার ছবি, নাম ইত্যাদি বের করলো। অনেকটা সময় ধরে এগুলো দেখালো জ্যোতিকে। দুজনে মিলে 50টার উপরে ছেলেমেয়ের নাম ভেবে নিল।
ভয়টাও খানিকটা কমলো যদি। একসময় নির্ঝরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল সে। নির্ঝর তার লক্ষ্য করে সাবধানতার সাথে শুইয়ে দিল তাকে, যেন তার ঘুম না ভেঙে যায়। তবে নির্ঝর বসে রইল, একটা বালিশ কোলে নিয়ে হাতে থুতনি ঠেকে তাকিয়ে রইল তার প্রিয়তমার দিকে। ভালোবাসার কথা সে সচরাচর বলে না, বলতে ভালো লাগে না তার। সে সর্বদা জ্যোতিকে বিরক্ত করতে ব্যস্ত, তবে মুখে বলে না যে ভালোবাসে না, তেমনটাও নয়। একটা কথা সচরাচর শোনা যায়, ভালোবাসা গোপনই সুন্দর। এই কথাই ভীষণ বিশ্বাস করে নির্ঝর। বালিশটা পাশে রেখে কিছুটা এগিয়ে এলো নির্ঝর। জ্যোতির মুখের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে ঠোঁট ছোয়ালো তার গালে। অতি ক্ষীণ স্বরে পড়ল, ভালোবাসি। নিজেদের তাঁবুর একটু সামনে গায়ে চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে তনি। একজোড়া হাত তাকে পেছন থেকে চাপটে ধরতে মুচকি হাসে সে। এই ব্যক্তি তার চিরচেনা। তরির কথায় মাথায় আসতেই তন্নি বলে ওঠে, তোরই একা আছে, উঠে কাঁদবে তো। তন্নির কাঁধে মুখ ডুবিয়ে রাতুল ধীর কণ্ঠে বলল, আমার মেয়ে কি অমন নাকি? ও উঠবে একদম সকালে, তাই চুপ করে থাকো। তারপরও তুমি বড্ড আনরোমান্টিক হয়ে যাচ্ছ দিন দিন। বুড়ো কুচকে সামান্য ঘাড় ঘুরালো তনি, গভীর কণ্ঠে বলল, আচ্ছা, আর আপনি বুঝি সবসময় রোমান্টিক ছিলেন? উত্তর দিল না রাতুল, কথা ঘুরিয়ে বলল, এই আপনিটা আর কতকাল পরে তুমিতে রূপ নেবে শুনি? এখনো বলা যাচ্ছে না। কথাটা বলেই হাসলো তনি। রাতুলকে নিজের দিকে ঘুরিয়ে গলা জড়িয়ে বলল, থাক, আপনি একটাও খারাপ না। একটু একটু শীত লাগছিল রাতুলের। তনির গায়ে থাকা চাদরটা সরিয়ে প্রথমে নিজেদের শরীরে জড়ালো সেটা। এরপর তনিকে সামনে নিয়ে একই চাদরে জড়িয়ে নিল তাকে। আজকের চাঁদটা খুব সুন্দর। পেয়সীর সঙ্গে খানিকক্ষণ এভাবে দাঁড়িয়ে রইল রাতুল। টুকটাক প্রেম আলাপ সঙ্গে চন্দ্রবিলাস মুহূর্তটা মনে থাকবে হয়তো তাদের কয়েক মাস, কয়েক বছর। বুড়ো বয়সে একসঙ্গে বসে এমন মুহূর্তে স্মৃতিচারণ করবে তারা। ঘড়িতে সময় ভোর 4টে। আলোর আভা এখনো ফোটেনি আকাশে। অনেক অনেক তারার মাঝে চাঁদটা এখনো জ্বলজ্বল করছে। তারপর চেনটা অর্ধেক খুলে রাখা। তুর্যের এক হাত পিছন করছে মরিনের উন্মুক্ত পেটে, অন্য হাতের দ্বারা তারই একটি হাত নিজের গালের সঙ্গে মিশে মরিনের কাঁধে মুখ ডুবিয়ে বসে আছে তুর্য। তার চক্ষুতই তখন বন্ধ অবস্থাতেই, দুজনের শরীরে একই সঙ্গে কম্পিউটার জড়িয়ে রাখা। শীতল বাতাসে মরিনের খোলা চুল কিছুটা উঠছে। তার চোখ তখনও খোলা। আকাশের দিকে তাকিয়ে আজ অনেক কথা বলছে তুর্যকে, আর তুর্য তার সব কথা কান পেতে শুনছে। দৃষ্টি পড়ছে সামান্য তার দিকে লক্ষ্য করেই মরিন বলল, জানো তুর্য, তোমায় একটা মিথ্যা কথা বলেছিলাম। চোখ বন্ধ অবস্থাতেই উত্তর দেয় তুর্য, শুনছো? বৃষ্টিতে ভেজা আমার খুব বেশি পছন্দ নয়, তবে আমার পছন্দ বৃষ্টি দেখা, বারান্দায় চেয়ারে বসে 1 কাপ চা, সঙ্গে গল্পের বই। বাইরে বৃষ্টি পড়বে, 2-1 ফোঁটা বৃষ্টির কণা শরীরে ছুঁয়ে দেবে। এমনভাবে বৃষ্টি উপভোগ আমার সবচেয়ে বেশি পছন্দের। মরিন আকাশের দিকে তাকিয়ে বলে। কোনো উত্তর এলো না তুর্য থেকে। মরিন ঘাড় ঘুরিয়ে দেখল তুর্য ঘুমিয়ে ঢুলছে। তা দেখে মুচকিয়ে হাসে সে। নিজে যে হাতটা তুর্যের গালে মিশিয়ে রেখেছিল তা দাঁড়িয়ে তুর্যের খোঁচে খোঁচে দাড়িতে হাত বুলিয়ে মরিন বলল, ঘুম পেয়েছে তোমার? চোখ না খুলেই তুর্য বলল, না না, তুমি বলো, শুনছি তো আমি। হাসি চড় হলো মরিনের। ধীরে কণ্ঠে পুনরায় বলল, পরে শুনবে আমার কথা, এখন ঘুমাও। চোখ খুলল তুর্য। মরিনের কোমর আরো শক্ত করে আঁকড়ে ধরল, বলল, ঘুমানোর জন্য অনেক সময় পড়ে আছে, আজকে শুধুই তোমার কথা শুনবো, বুঝতে পেরেছো? সামনের দিকে চোখ সরিয়ে নেয় মরিন, শান্ত স্বরে বলে, জীবন কেমন তুর্য? মরিনের ঘাড়ে আহ্লাদ করে ঠোঁট ছোয়ালো তুর্য। উত্তরে বলল, তোমার ভাষ্যমতে জীবন সুন্দর। আমার ক্ষেত্রে বাকি সময়ের কথা বলতে পারছি না, তবে বর্তমানে জীবন অসম্ভব সুন্দর। বর্তমানের কথা যদি আমায় জিজ্ঞেস করো তাহলে বলতে হয়, বর্তমানে আমার জীবনে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে দুঃখ বের করতে হবে, কারণ 2-1টা দুঃখ ব্যতীত প্রায় সুখে পরিপূর্ণ। তুর্য মৃদু হেসে বলে, ক্রেডিট আমার? একদমই না। আগেও বলেছি, নিজের সুখ নিজেকেই অর্জন করে নিতে হয়। আমিও তা অর্জন করেছি। কপাল কুঁচকে নেয় তুর্য, গম্ভীর স্বরে বলে, তার মানে আমি কোথাও নেই? স্মিত হাসলো মরিন।
তুর্যর দিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, এগিয়ে এসে ঠোঁট ছোঁয়ালো তার গালে, ক্ষীণ স্বরে বলল, ধরে নাও এই পুরোটার মাঝে তুমি এক বিশেষ জায়গায় আছো। আরো ভালোভাবে বলা যায়, জীবনের শতভাগ সুখের মাঝে তুমি আমার এক ফালি সুখ। ধন্য এই পুরুষ। মৌরি ফুল। কপালে কপাল ঠেকলো দুজনের, উভয়ের ঠোঁটে হাসি রেখা স্পষ্ট। তাদের উপর কারোর নজর না লাগুক, এই সুখ স্থায়ী হোক চিরকালের জন্য, বেঁচে থাকুক তারা একে অপরের এক ফালি সুখের কারণ হয়ে।